শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকে। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় দিল্লি। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের ভালো বাণিজ্য আছে, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভারতে শেখ হাসিনার অবস্থান অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত মাসে ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব কম সময়ে নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। এরপর একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেবে ভারত সরকার। এদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া ঢাকার কোনো বিকল্প নেই। পানি বন্টন এবং আন্তঃসীমান্ত চলাচলের মতো দ্বিপাক্ষীয় সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি। এসব সমস্যার সমাধানের জন্য তার প্রশাসন দিল্লির সঙ্গে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 226 জনে। এছাড়া নিখোঁজ রয়েছে অনেকে। জান্তা সরকারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় প্রায় 2,60,000 হেক্টর অর্থাৎ 6,40,000 একর জমির ধান এবং অন্যান্য ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে 3,20,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুর্যোগ মনে করা হচ্ছে ইয়াগিকে। চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, চীন ও ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালায় এই সুপার টাইফুন। টাইফুনের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 292 জনে। এখনও নিখোঁজ অনেকে। এছাড়া 2,30,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে 2,80,000 হেক্টর জমির ফসল। টাইফুনটি উত্তর ভিয়েতনামে প্রবেশ করার পর একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয়। তবে এর প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধস অব্যাহত রয়েছে। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। চলমান সংঘাতে দেশটিতে 27 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ভোগান্তি আরও বাড়িয়েছে। পদত্যাগের কথা আগেই ঘোষণা দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সেই ঘোষণা মতো মঙ্গলবার 17 সেপ্টেম্বর পদত্যাগ করছেন তিনি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নতুন মুখ্যমন্ত্রীর নাম। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন অতিশী মার্লেনা। আম আদমি পার্টির আইন প্রণেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেজরিওয়ালই অতিশীর নাম প্রস্তাব করেন বলে জানা গেছে। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশী, পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দপ্তর ছিল তার হাতে। এর আগে গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দলীয় সভায় আম আদমি পার্টির কর্মীদের তিনি বলেন, 2 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায় বিচার পেতে চাই। 6 মাস কারাবন্দী থাকার পর গত শুক্রবার জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন। তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা।
জামিন চেয়ে প্রথমে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর শুনানি শেষে রায় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে গত শুক্রবার জামিন পান কেজরিওয়াল। বাংলাদেশে ২ দিনের সফর শেষে ভারতের দিল্লিতে যান আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এরই মধ্যে দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলাপ সেরেছেন তিনি। তাতে নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা ছাড়াও আলোচনা হয় জ্বালানি ও মহাকাশ নিয়েও। এই বৈঠক নিয়ে সোমবার একটি মিডিয়া নোট প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাতে আলাপকে উল্লেখ করা হয় ইউএস ইন্ডিয়া 2+2 ইন্টারসেশনাল ডায়ালগ হিসেবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এতে মার্কিন প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইন্দো প্যাসিফিক সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রধান উপসহকারী প্রতিরক্ষা সচিব জেদিদিয়া পি রয়েল। ভারত থেকে ২ জন উচ্চপদস্থ কর্মকর্তা আলাপে অংশ নেন। তারা হলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাগরাজ নাইডু এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক যুগ্ম সচিব বিশ্বেশ নেগি। এই আলোচনায় পারস্পরিক সহযোগিতার ব্যাপারেই কথা হয়। শিল্প ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলাপ করেন ৪ জন কর্মকর্তারা। ইন্দো প্যাসিফিক ও বিশ্বের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে ইউক্রেনে একটি কার্যকর ও টেকসই শান্তিপূর্ণ সমাধান। সেই সাথে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার ব্যাপারেও সমর্থন জানান তারা। এবার বাংলাদেশ নিয়ে আলাপ হয়েছে কিনা তা মার্কিন মিডিয়া নোটে উল্লেখ করা হয়নি। এর আগে বাংলাদেশ থেকে ঘুরে যান মার্কিন এই প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের ৩৮ দিনের মাথায় ঢাকায় আসে ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে আমেরিকার সহায়তা চান ড ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়।